2023-এর পর 2025-এ বাধ্য হলাম নামতে রাস্তায়। আগে স্ট্রিট অ্যান্ড ফাইট হতো, অধিকারের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে অনেক কথা হতো। আমি তৃণমূল কংগ্রেসের যারা টিএমসিপি আছে তারা এলেন না, জায়গাটা ফাঁকা রেখেছেন। যদি আসে প্রতীকী জায়গা এসে আসতে পারে, ওয়েলকাম রয়েছে। ইস্যু কি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথকে ঘিরেই বিতর্ক। গণ্যাবর্ত মেঘ জমছে ক্রমশ, তাই বামপন্থীরা রাস্তায় এসে পায়। রাস্তায় জুবিলি, এই গোল্ডেন জুবিলি বিল্ডিং এর সামনে তারা প্রতিবাদে সরব হয়েছে, চিৎকার করেছে। কেন? ছাত্র নেতা আর প্রবীর ভৌমিক হচ্ছে এসএফআইয়ের জেলা পূর্ব বর্ধমান জেলার সভাপতি। স্বাগত, অভিনন্দন। অনেকদিন পর রাস্তায় নামতে হলো। রাস্তার কথা রাস্তা দিয়েই বলা যেতে পারে গণতান্ত্রিকভাবে। আমি সোমনাথ থেকে শুরু করি। সোমনাথ, 16ই নভেম্বর দিনটা খুব বরণীয় ছিল, উজ্জ্বল ছিল। সেদিন আকাশ খুব পরিষ্কার ছিল, কিন্তু মেঘ জমে গেল কোনো কারণে। এখানে রক্তদান শিবিরকে কেন্দ্র করে এই উল্টো দিকের বিল্ডিংটাতে নবীন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দিনের প্রথম হচ্ছে সৈনিক। দক্ষিণে বিধায়ক ছিলেন, আরো সব ছিলেন। আলোকিত করেছিলেন উপাচার্য অধ্যাপক শঙ্কর কুমার নাথ। এই ভিডিও ভাইরাল হয়েছে, আমিও দেখেছি। তিনি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে তিনি প্রণামের সদিচ্ছা প্রকাশ করেছেন। যদিও বর্ষিয়ার নেতা তিনি নেননি। আমার প্রশ্ন খুব স্পেসিফিক। 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে অনিল আইনের কথা বলে বারবার করে। কোনো বিশ্ববিদ্যালয় উপাচার্য এরকম সাষ্টাঙ্গে প্রণাম করার আবেদন জানিয়েছে? আপনি বয়স অল্প ছাত্র নেতা, বা শুনেছেন অগ্রজদের কাছ থেকে, শুনেছেন বা দেখেছেন? আপনি দেখেননি, আপনি শুনেছেন কিনা? দেখুন, আমরা বামপন্থী ছাত্র সংগঠন, আমরা প্রগতিশীলতায় বিশ্বাস করি। সেক্ষেত্রে আমরা সব সময় বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গত 16 তারিখ যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। কেন বলছি এই কথা? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এসেছেন সেদিন থেকে বিতর্কের জায়গায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শুরু হয়েছে। হতে পারে একাধিক ইস্যু। আপনি আমাকে গোল্ডেন জুবিলি বিল্ডিং এর ঘটনা বলুন। গোল্ডেন জুবিলি 16 তারিখের যে ঘটনা, আপনারা সকলে অবগত থাকবেন। 2012 সালের জানুয়ারির 25 এই এখনকার শাসক দলেরই তৈরি করা আইন, সেই আইনে উল্লেখ আছে যে উপাচার্য এবং সহ উপাচার্য কোনো বেসরকারি অনুষ্ঠানে যেতে পারেন না। তাহলে সেই রাজ্য সরকারের আইন লঙ্ঘন করে শাসক দলের প্রোগ্রামে উপাচার্য এসে তিনি প্রণাম করার যে ইচ্ছা প্রকাশ করছেন রাজ্যের মন্ত্রীকে, সেটা তো ন্যাক্কারজনক ঘটনা। শুধু আমাদের জন্য নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় যাদের আবেগ, বর্ধমান বিশ্ববিদ্যালয় যাদের সাথে জড়িত, প্রাক্তন বর্তমান শিক্ষক শিক্ষাকর্মী, প্রত্যেকের কাছে এটি অপমানজনক ঘটনা। আপনি উচ্চশিক্ষার বা বিলের প্রশ্নে অনেক কথা বলছিলেন, পড়াচ্ছিলেন। কেন্দ্রীয় শিক্ষানীতি প্রতিবাদ করছে, এটা আপনাদের তো গণতান্ত্রিক চয়েস, ডেমোক্রেসিতে এটা আন্দোলন করতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিকই বলছে, 2012-র 25শে জানুয়ারি দ্য কলকাতা গ্যাজেট এক্সট্রাঅর্ডিনারিতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লতে বলা আছে, ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর তারা কখনোই কোনো বেসরকারি মঞ্চে উঠতে পারেন না, কারণ সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে। না, একদমই মানলো না। এরা কোনো আইন তো মানে না। এরা যে নিজেরা যে আইন করে সেই আইনই তারা ভাঙে, প্রতিদিন তারা করে চলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তার কাজ ছিল, তার কাজ যে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করা, ছাত্রছাত্রীদের যে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার তাদের সমস্যা সমাধান করা, সময়ে ছাত্রছাত্রীরা যাতে রেজাল্ট পায়, সময়ে যাতে পরীক্ষা হয়, যেটা দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না সেটা দেখা। কিন্তু এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেটা দেখছেন না। তিনি প্রথম দিন থেকে, এর আগেও যা ঘটছে, তিনি প্রথম দিন সেই দুটোতেই পা গলিয়ে প্রথম দিন থেকে সে একই কাজ করে চলেছেন। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে যখন তিনি নতুন ভিসি হয়ে আসার পর আমরা আমাদের দায়িত্ব হিসাবে তার কাছে গেলাম যে যে দীর্ঘদিন ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের টাইম মতো পরীক্ষা হচ্ছে না, টাইম মতো রেজাল্ট বেরোচ্ছে না, তারপরে ছাত্রছাত্রীরা ভুগছে। কিন্তু তিনি আমাদের সঙ্গে বারংবার দেখা করলেন না, তিনি বলছেন দেখা করবো না, তিনি প্রকাশ্যে দেখা করবো না। যদিও দেখা করলেন, তিনি আমাদের সঙ্গে বাজে রুডলি ব্যবহার করলেন। পারলে আমাদেরকে ঘর থেকে বের করে দেন। আমরা সেদিন প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে তিনি তার দায়িত্ব পালন করছেন না। তিনি সেদিন যে ঘটনা ঘটিয়েছেন সেটা বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসাবে তার দায়িত্ব নয়। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। এবং গত 16 তারিখ তিনি যে ঘটনা ঘটিয়েছেন, একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে, একজন শিক্ষক হিসাবে
একটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় বিশ্ববিদ্যালয়, একটা আমব্রেলা বিশ্ববিদ্যালয়। আর্থিক কেলেঙ্কারি এই বিল্ডিং এ যা গঙ্গাপাড়ে হাইকোর্টে মামলা চলছে, এখনো আসল অপরাধী ধরা যায়নি, যেহেতু তদন্ত চলছে। সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি প্রকাশ্য মঞ্চে ক্ল্যাপিং করছেন, তাকে দেখে অনেক উন্মাদনা রয়েছে। প্রশ্ন আমারও ছিল, আমি তো প্রশ্ন করি, উত্তর দেবেন ভাইস চ্যান্সেলর। আমি প্রশ্ন করছি, উত্তর দিন তো আপনি। আপনারা বামপন্থী ছাত্র আন্দোলন করেন, আপনাদের অগ্রজদের কাছ থেকে আপনারা শিক্ষা নেন, ফ্রন্ট গভর্নমেন্ট ছিল, যেটা আমি সোমনাথকে প্রশ্নটা করলাম। কোনদিন শুনেছেন কোনো রাজ্যের মন্ত্রীকে ভাইস চ্যান্সেলর পায়ে হাত দিয়ে প্রণাম? না, শুনিনি। এই বর্ধমান বিশ্ব তো আজকের বিশ্ববিদ্যালয় নয়, সুকুমার সেন থেকে শঙ্কর প্রসাদ বসু থেকে আছে শঙ্করলাল নাথ, এই যে দীর্ঘ যে উপাচার্য, এই তারা কি কি অতীত কি ইতিহাস, তারা যে গৌরবের সঙ্গে কাজ করেছেন, তারা নিরপেক্ষভাবে কাজ করেছেন, ছাত্রদের ভবিষ্যৎ দেখেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে উপাচার্য তিনি শাসক দলের পদলেহন করছেন, প্রকাশ্যে ছুটে আমরাও তাকে জিজ্ঞেস করেছি, আমরাও তার সভা থেকে তাকে জিজ্ঞেস করলাম কিসের তাগিদ, কিসের এত ব্যাকুলতা। উনি শুনতে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই শুনতে পেয়েছেন, যেহেতু প্রশাসনিক ভবনের সামনে আমরা সভা করেছি, নিশ্চয়ই তার কানে এই প্রশ্ন পৌঁছাবে। উত্তর আমরা চেয়েছি, আমরা উত্তর চেয়েছি এবং তাকে 3 দিন সময় দিয়েছি। যদি 3 দিনের মধ্যে তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, লিখিতভাবে ক্ষমা না চান, আমরা বাধ্য হব আচার্যর কাছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে স্বাধিকার, সেই স্বাধিকার রক্ষার স্বার্থে আমরা তাকে মেল করতে বাধ্য হব। আমরা এটা বলেছি। 1900 দেশ স্বাধীন হওয়ার পর 1952 সাল যখন নির্বাচন কমিশন তৈরি হয়, তখন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সুকুমার সেন তিনি প্রথম ভারতবর্ষের নির্বাচন কমিশনার হন। সেখান থেকে তিনি চলে আসেন 15/6/1960। তিনি কিছুদিন এখানে ছিলেন এবং তখন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। 60-62 কথা বলছি, 60-62 কথা বলছি। তিনি আলোকিত করেছিলেন। তারপর অনেক ইতিহাস রয়েছে, রমানন্দ মুখোপাধ্যায় থেকে শুরু করে, শঙ্করী প্রসাদ বসু থেকে শুরু করে, মোহিত ভট্টাচার্য, সুব্রত পাল, স্মৃতিকুমার সরকার, অনেক অনেক কত নাম করতে পারি। কিন্তু আপনি আমায় বলুন সোমনাথ বাবু, আমি বাবু বললাম, সোমনাথ ছাত্র আন্দোলনের নেতা, সোমনাথকে বাবু বলা যাবে না, বামপন্থীতে বাবু বললে অসুবিধা আছে। আবার বাবুটা আমাদের সাথে যায়। বাবুটা আপনাদের সঙ্গে যায় না, এটা যে নরেন্দ্র মোদী বলেছিলেন বঙ্কিমদা, আপনারা সেটা বলতে পারেন না, স্বাভাবিক এটা। তো হয়তো সেই দাদার কালচার চলছে এখানে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটাই, যে আমি এতগুলো উপাচার্যের নাম করলাম, এত জ্ঞানী মানুষ, একটা উপাচার্য তিনি একটা মঞ্চে সরকারের আইন তিনি মানলেন না, আর তিনি সেখানে বলছেন প্রণাম করতে চাই। বারবার প্রণামের প্রশ্নে আসছি। প্রণামী বাক্স আমি শুনেছি সর্ববাংলা মন্দিরে পাওয়া যায়, মাকে দর্শন করুন, প্রণাম দিন, হতেই পারে। তো তারপর পাত পেরে খিচুড়ি খেয়ে যান। উনি কি মানে কি করলেন কি অ্যাকচুয়ালি? আসলে উনি চাইছেন, আপনি এই যে সর্বমঙ্গলা মন্দিরের কথা বললেন না, উনি চাইছেন আস্তে আস্তে এইগুলো করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টাকে মন্দিরে রূপান্তরিত করার কথা। কখনো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো শুনেছেন যে বিশ্ববিদ্যালয়ে গণেশ পুজো, বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মা? লাড্ডু পাননি আপনি? লাড্ডু পাননি? আমরা সেই লাড্ডু খাওয়ার আমাদের ন্যূনতম ইচ্ছেটুকু, আমরা সেই লাড্ডু খেতেও চাই না। কিন্তু আমাদের কথা হচ্ছে, আমরা বারবার বলছি, কিন্তু এই ঐতিহ্যের আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়কে যে অপমান হচ্ছে, যে ক্ষুণ্ণ হচ্ছে ঐতিহ্য, সেটা শুধু আমাদের একার না, গোটা বর্ধমানবাসী, তা যাদের সাথে শিক্ষাকর্মী, আপনাদের কাছে হয়তো খবর থাকবে, আমাদের বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন, আমি নাম করব না, একজন রাজ্যপালের কাছে উনি এই প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য রাজ্যপালের কাছে কমপ্লেন করেছে। আপনারা জানবেন, আমার কাছে কপিটা আছে। আপনার কাছে কপি আছে। তাহলে আমরা বলছি, আরএসএস যেমন বলেছিল মমতা ব্যানার্জি আরএসএস এর দুর্গা, আর কয়েকদিন অপেক্ষা করুন, আমি আপনাকে বলছি এই কথাতে এখানে আরএসএস এর গণেশ কাজ করবে। সেই পদ্ধতি এখন থেকে শুরু হয়েছে। আগামী দিনে আপনি এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আরএসএস এর গণেশকে দেখতে পাবেন। সেই কাজ এখন থেকে শুরু হচ্ছে। এই মার্কশিটের নাম্বার অন্য মার্কশিটে, এই সাবজেক্টের নাম্বার অন্য সাবজেক্টে ফলাফল। যেহেতু মাঝখানটা ফাঁকা রেখেছি, এই জন্য মাঝে মধ্যে আলো অন্ধকার হয়ে যাচ্ছে। যদিও এখন চাঁদ ওঠেনি, চাঁদ উঠবে। ফুল ফুটুক না ফুটুক বসন্তকালে আছে না স্লোগান। আপনি আমায় বলুন যে অধিকারের প্রশ্নে, শিক্ষার বুনিয়াদী প্রশ্নে, ছাত্রছাত্রীদের মেধার প্রশ্নে, শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক স্তরের ছেলে বাবা মারা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের জন্য এসছে। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমি অসম্মান করতে পারি না। বাট সাবজেক্ট ইজ দ্য ম্যাটার। যে একটা সাষ্টাঙ্গে প্রণাম করেননি, করতে চাইছেন, ইচ্ছা প্রকাশ করেছেন, বুদ্ধিমান মানুষ, মন্ত্রী, তিনি নেননি।
আমি 23 সাল থেকে এত চিঠটা আমার কাছে আছে, আমাকে তো বোধহয় অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমি আজও অবিচল অক্ষত। আমার প্রশ্ন হচ্ছে যে আহ, নামটা ভুলে যাই, মানে প্রবীর, জানি না স্মৃতির ভ্রম করছে কিনা বা স্মৃতিতর পরিষ্কার কিনা। আপনি আমায় বলুন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সুনাম, যে সুনামের কি কোথাও দাগ লাগলো? অবশ্যই, শুধু বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষা প্রতিষ্ঠান মানে গায়ে দাগ লাগালেন তিনি। মানে শিক্ষক হিসাবে একজন বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক প্রধান, সেই হিসাবে সমগ্র মানে উপাচার্য সমাজের গায়ে তিনি দাগ লাগালেন। এই বিষয়ে আমরা তো বলছি যে প্রথম প্রথম দিন থেকে উনি শাসক দলের একদম মানে আপ্রাণ চেষ্টা করছেন শাসক দলের মানে কাছাকাছি যাওয়ার। এই যে দীর্ঘ দুর্নীতি আপনি বলছেন যে কাঁচা চিটটা আপনার কাছে আছে, প্রচুর আছে। আমরা প্রথম দিন থেকে এই 21 কোটি টাকা দুর্নীতি নিয়ে আমরা বলছি যে এই সবটা নিয়ে উনিও এই মধ্যে এই মধু খাওয়ার জন্য উনি ঢুকতে চাইছেন, এবং এই তৃণমূলের নেতাদের সঙ্গে যোগসাজগ করে এই তৃণমূলের নেতাদের কাছাকাছি গিয়ে, এবং তার যে এজেন্ডা, এবং উনি সোমনাথ বলার সময় বলছিল যে আরএসএস এর এজেন্ডা, সেটাকেও মানে প্রতিদিন বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে প্রতিফলিত করার জন্য এজেন্ডাকে মানে ঢোকানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসাবে হচ্ছে এই আগামী গত 16 তারিখের ঘটনা। একদিকে সোমনাথ, একদিকে প্রবীর, ফাঁকা মাঠে গোল দিচ্ছে, আসলে ওয়ান সাইড গেম হচ্ছে। যদি বিরোধী দল থাকতো, মানে এ রাজ্যে বিরোধী দল বিজেপি আসার কথা আছে, কংগ্রেস, বিজেপি এসছে, তো বিজেপি এলে মোটামুটি কিছুটা শূন্য ঘরা অন্ত পূর্ণ হবে। তো কারণ আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, যে প্রশ্ন এই কারণে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক দুর্নীতি প্রশ্নে অনেক কথা আমি বলেছি, বলতে বলতে আমার আছে। তবে যতদিন না দুর্নীতি বা মাস্টার মাইন্ডে ধরা হচ্ছে ততদিন চলবে। কিন্তু প্রশ্ন যখন যে কলুষ, একটা কথা আপনাকে বলি প্রবীরবাবু, আমাদের যৌবন বয়সে একজন কৌতুক কৌতুক অভিনেতা ছিল উত্তম দাস। তার একটা বিখ্যাত ডায়লগ ছিল, আয়নায় দাগ লাগিয়েছে। জানি না আপনারা আমরা শুনেছি, আপনারা শুনেছেন কি? এই দাগ লেগেছে। তো স্বাভাবিকভাবে আমরা মনে করি এখানে ওদিকে উল্টো দিকে রয়েছে দেবজ্যোতি সিংহ রায়, রয়েছে বিজেপির নেতা, তিনি এখানে। তো আমরা সামগ্রিকভাবে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে জুবিলি বিল্ডিং এর সামনে যে ঘনঘটা করে যে আলোকিত করা হয়েছিল, তা বামপন্থীরা বলছে 2-3 দিন অপেক্ষা করব, অপেক্ষা করার পরে কিন্তু আমরা কিন্তু আন্দোলনে নামবো। তো দেবজ্যোতি সিংহ রায় ইতিমধ্যে এসছে, বিজেপির নেতা। বিজেপি ওকে দিয়ে শুরু করি আমি, ওরা এতক্ষণ মোটামুটি উপাখ্যানে কিছুটা অধ্যায় বলেছে। 16ই নভেম্বর এখানে একটি রক্তদান শিবির ছিল। সেই রক্তদান শিবিরে রাজ্যের প্রবীণ মন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, আর এখানকার বিধায়ক ছিলেন, আমি কাউকে, তিনি তার বক্তৃতায় বলেছেন যে আমি আপনাকে পায়ে হাত ধরে প্রণাম করতে চাই। যদিও শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মানা করেছেন, তিনি বলেছেন আমি শিক্ষক, আমার ফ্যামিলিতে অনেক শিক্ষক আছে, এটা করা যাবে না। আপনারা কেন্দ্রের সরকারে রয়েছেন, আপনাদের অনেক ঘটনা সাক্ষী ভারতবর্ষের মানুষ আছে, আমি বিতর্কে যাচ্ছি না। আপনি কোনোদিন শুনেছেন যে কোনো ভাইস চ্যান্সেলর কোনো মন্ত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম, এটা করা যায়? দেখুন, এই কথা দিয়েই সরকার চলছে। আপনারা দেখেছেন কিছুদিন আগেই পেছনের দরজা দিয়ে এই শাসক দল তাদের মুখ্যমন্ত্রীকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের মাথার উপর বসানোর জন্য, প্রযোজ্য করার জন্য একটা মামলা করেছিল। সেখানে দ্রৌপদী মুর্মু বলে দিয়েছে, এবং এরপর আমাদের সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে বলে দেবে। বাঁ হাতে চর খাচ্ছে, ডান হাতে চর খাচ্ছে এই সরকার। হ্যাঁ, জানে না যে একটা ফেডারেল স্ট্রাকচারে একটা মানে শিক্ষার পরিকাঠামোর মধ্যে কখনো এরকম রাজনৈতিক হস্তক্ষেপ সরাসরি করা যায় না, এটা জানে না। আর এটা ট্র্যাডিশন রয়েছে যে যিনি রাষ্ট্রপতি থাকবেন এবং যিনি এখানকার রাজ্যপাল থাকবেন, তিনি সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং রাজ্যের ইউনিভার্সিটি তারা থাকবে। এটাই আমাদের এতদিন ধরে পরম্পরা। তো সমস্ত দিকে সর্বগ্রাসী মনোভাব নিয়ে এই শাসক দল চলেছে, এবং যেখানে যেখানে দেখুন রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে এরা মানে রাজনীতির একদম অতপ্রতভাবে যুক্ত করেছে, এবং সেখানকার যারা কর্মী সংগঠন, সেখানকার যারা একদম উপাচার্য থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক তাদের স্থাবকে রূপান্তর করেছে। এবং আপনি জান আজকে আপনি এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যে অফিস রয়েছে না, আপনি যান সল্টলেকে, সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের স্থাবকদের বসিয়ে রেখেছে, এবং সেইখানে এবং সেখানে উৎকোচ দেওয়া হচ্ছে ঘুষের বিনিময়ে। আজকে আপনারা ভাবতে পারেন যে একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর হবে, তার জন্য তাকে সেখানে ঘুষ দিতে হয়। তার সব কিছু থাকলেও তার পিএইচডি আছে, তার কোর্স ওয়ার্ক আছে, তার পেপার আমি সাবজেক্ট আসুন, এই পর্যায়ে নিয়ে গেছে। এই সাবজেক্ট আসুন 2012 সম্ভবত 25শে জানুয়ারি রাজ্য সরকারের একটি গেজেটে ইউনিভার্সিটি ল একটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, আমার কাছে কপিটা আছে, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর
তারা বেসরকারি অনুষ্ঠানে যেতে পারেন না। এটা আইনে আছে, সেটা কপি আছে আমার কাছে। আজকে রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন একজন কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে বলুন যে এই ধরনের মঞ্চে দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয়ে সুকুমার সেন উপাচার্য ছিলেন, রমানঞ্জন মুখোপাধ্যায় ছিলেন, শঙ্করী প্রসাদ বসু ছিলেন, এত স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে তিনি কি করে মঞ্চে মন্ত্রীর প্রণাম নিতে চান, এই আগ্রহ প্রকাশ করেন? এটাকে বিজেপি কিভাবে দেখছে বলে বিষয়টা? কেন আপনারা দেখেননি বেশ কিছুদিন আগে একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের সভা ছিল, আর সেই দিনই পরীক্ষা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কি করেছিল দেখেননি আপনারা? সমস্ত মিডিয়া দেখেছিল। সেদিন ছাত্রদের জয় হয়েছিল, ছাত্র যুব জয় হয়েছিল, তারা পরীক্ষা দিতে এসেছিল এবং 10% উপস্থিতি ছিল। তো এই স্থাবকতা করে এবং এই আজকে বলুন না, এটা শুধুমাত্র এই আইন কেন, আজকে পশ্চিমবঙ্গে কোনো রকম আইনের শাসন রয়েছে? পশ্চিমবঙ্গে সংবিধানের কোনো মাধ্যম বা কোনো সাংবিধানিক কাঠামো এখানে কাজ করছে? এখানে একজনার বিন্তুক লোকই একটা মানে তার নিজের মনোমতো করে প্রত্যেকটা মানে সংবিধানের অংশকে, প্রত্যেকটা সাংবিধানিক ভাগকে পুরো দুর্মুষ করে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনার কাছে আরএসএস এর দুর্গা, যে আরএসএস এর দুর্গা হচ্ছে, আপনি কাকে ইঙ্গিত করছেন আমি সেটা আমিও বুঝতে পারছি। এখানে বিজেপির নেতা রয়েছেন পূর্ব বর্ধমান জেলার দেবজ্যোতি সিংহ রায়, আরএসএস এর দুর্গা বলছিলেন, কাকে বলছিলেন? মমতা ব্যানার্জিকে। আচ্ছা, এবং মানে আরএসএস দুর্গা বানিয়েছে। দুর্গা বানিয়েছে। এবং তার এত জলের মতো পরিষ্কার আরএসএস এর সমস্ত এজেন্ডা, মন্দির মসজিদের রাজনীতি এজেন্ডা, একদম রাস্তা থেকে একবারে শিক্ষাঙ্গন পর্যন্ত সর্বত্র। আপনারা বানিয়েছেন। দেখুন, পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষ দেখেছে একসময় বলা হতো ইন্ডিয়া ফর ইন্দিরা ফর ইন্ডিয়া বলা হতো, এবং মকবুল ফিদা হোসেন ইন্দিরা গান্ধীকে দুর্গার প্রতিমা বানিয়ে এখানে আমাদের কলকাতা প্রেক্ষা গিয়ে তার ছবি এঁকেছিলেন এবং সেটা নিয়ে মার্চ বার করেছিলেন। তো দেখুন, আমরা যেটা বললো আমাদের বিচার পরিবার আরএসএস কখনো কোনো মানে শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা কোনো সামাজিক এবং ভারতবর্ষের যে হিন্দু সংস্কৃতি, সেই হিন্দু সংস্কৃতি ভাবধারা ঐতিহ্য পরম্পরাকে নিয়ে আমরা চলতে চাই। পরম্পরা, সেই পরম্পরা, উনি কোন পরম্পরার কথা বলছেন? যে পরম্পরার জন্য মুঘল এনইপি এই থেকে এনসিইআরটির বই থেকে মুঘল চলে যায়, পিরিয়ডিক টেবিল বাদ চলে যায়। তাহলে এই যে সিলেবাস একটা খুব মানে একদম সূক্ষ্মভাবে এই আরএসএস এর প্রেসক্রিপশনটা বলছে। দেখুন, আজকে যে স্টলওয়ার আরএসএস এর প্রেসক্রিপশনটা কি, এটা একটু ক্লিয়ার করুন না। আজকে যে স্টলওয়ার হিস্টোরিয়ান রয়েছে, যারা রয়েছে আজকে রমিলা থাপা, মার্কসিস্ট হিস্টোরিয়ান, কে লিখেছে এই ইতিহাস বই? উনি লিখেছেন। আজকে আরো আমি তাদের নাম বলছি, তারা সমস্ত কংগ্রেসের পেড ওয়ার্কার হিসাবে এই সমস্ত সিলেবাস তৈরি করেছে এবং এই সমস্ত ইতিহাসকে তারা ঢুকিয়েছে। আজকে বলুন ভারতবর্ষে বলুন আজকে কোনো ইতিহাস আছে ভারতবর্ষে? আজকে বলুন ভারতবর্ষে কি মুঘলরা আসার আগে স্থাপত্য কলা ছিল না? ভারতবর্ষে মন্দির ছিল না? ভারতবর্ষে কোনো স্থাপত্য ছিল না? ভারতবর্ষের এমন মন্দির আছে যে মন্দিরের কলম মাটি থেকে 2 ফুট উঁচুতে রয়েছে, 2 ফুট উঁচুতে। এবং আজকে সারা পৃথিবীর যারা বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, তারা এখনো সেটা আবিষ্কার করতে পারেনি যে কিভাবে ওই পুরো মন্দিরটা রয়েছে। দেওয়া হয়নি। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, আমাদের ভারতবর্ষের যে সমস্ত মানে ঐতিহাসিক নিদর্শন, সেইগুলোকে স্থান দেওয়া হয়নি। আজকে মুসলিম স্থাপত্যকে, মুসলিম সংস্কৃতিকে আজকে আমাদের এখানে পেনিট্রেট করে ঢোকানো হয়েছে এবং আজকে আমাদের ইতিহাস হয়ে এইগুলোকে 800 বছরে আমাদের ভারতবর্ষ, আমরা তো বলি যে 1000 বছর ভারতবর্ষ পরাধীন ছিল, 800 বছরের মুঘলদের আর 200 বছর হচ্ছে ব্রিটিশদের। শুনলেন উনি কোন ইতিহাস কোন সংস্কৃতির কথা বলছেন? ইতিহাস ভোলাচ্ছেন নাকি আপনাকে? আমার মাথায় ঢুকছে না, আমার মাথায় ঢুকছে না। যে ইতিহাস সংস্কৃতি ওনারা ভুলিতে চাইছেন, ওনারা আসামে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গাওয়ার অপরাধে ইউপিও মামলা দিচ্ছেন। মানে বঙ্কিমদাও বলেছে প্রধানমন্ত্রী। বঙ্কিম শুধু বঙ্কিমদা নয়, তার বাংলার প্রতিটা প্রতিটি মনীষীকে তারা প্রতিদিন হেয় প্রতিপন্ন করছেন। করছেন। দেখুন, বন্দে মাতরমের আজকে 150 বঙ্কিমদা হয়েছে না, বঙ্কিমদা। আজকে বন্দে মাতরমের 700 বছর হচ্ছে এই বছরে। আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সরকারই কিন্তু ওটাতে আপত্তি নেই। আমার আপনার করের টাকায় 10 ঘন্টা বন্দে মাতরম আলোচনা হচ্ছে, দেশে অনেক ইস্যু আছে, আর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলছে বঙ্কিমদা, মানেটা কি? এটাও ইস্যু।
আজকে যে অগ্নি যুগে এই বন্দে মাতরমকে মন্ত্র করে, বন্দে মাতরম শুধু গান নয় একটা, তখনকার দিনে ওই অগ্নি যুগে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের একটা মন্ত্র ছিল, সেই মন্ত্রে তারা উদ্ভাসিত হয়ে তার কথা শুনবো না। আরএসএস বিজেপির মুখ থেকে আমরা স্বাধীনতার কথা শুনবো না। ওনারা যাকে গুরুদেব মানেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, সেই বাংলায় ওনারা যখন এখন বিধানসভা ভোটে খাতা খোলার চেষ্টা করছেন, বিধানসভা ভোটে ওনাদেরকে জিজ্ঞাসা, ওরা তো আসবে বলছে, এবার ওরা আসবে বলছে, ওরা খাতা খুলে আছি আমরা অলরেডি 77টা সিট এবং 12টা এমপি। ওরা কি আছে, ওরা কি অবস্থা ওদের? জিরো থেকে জিরো এবং মহাশূন্যে যাবে এবার। এবং এটা বলছে কেরলে কি হলো, কেরলে দিনের গড়, সেখানে শ্রীমন্তপুর পৌরসভায় এবং আমরা জিতলাম, এবং সেখানে কি হলো, প্রথম একজন কেরল থেকে প্রথম আইপিএস, মহিলা আইপিএস, তাকে আমরা তিরুবনন্তপুরমে প্রথম মহিলা মেয়র করছি। জিরো হবে, তারা পারবে জিরো। না। কোনোদিন পারবে জিরো না। বিষয়টা সেটা নয়। শিক্ষিত আমরা বলতে মানুষরা চাইছি ভারতীয় জনতা মানুষ, পার্টির আমরা কেরলের শিক্ষিত মানুষ। বিধানসভায় আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গের বিধানসভায় শূন্য, এটা তো মেনে নিতে অসুবিধা নেই, কিন্তু মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে 3 থেকে 77 করেছেন যে বাসন। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় আছে? রাজ্যের বেকারদের কি অবস্থা? কি মুখ খুলছেন? মুখ খুলতে পারছেন না তো, কে মুখ খুলবেন? রাজ্যের যে প্রধান বিরোধী দলতা, যে তৃণমূল নেতা, 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত তৃণমূলের প্রতিটা দুর্নীতি, প্রতিটা মানে দুর্নীতিমূলক কাজে যিনি যুক্ত ছিলেন, আজকে তারা হচ্ছে তৃণমূলের বিজেপির নেতা। যে হাত পেতে তোয়ালে মুড়ে যে শুভেন্দু থেকে টাকা নিয়েছেন, সে আজকে বিজেপির নেতা। উনি স্বাধীনতা আন্দোলনের কথা বলছিলেন, উনি বন্দে মাতরমের কথা বলছিলেন। আরে বন্দে মাতরম, প্রফুল্ল চাকিরা গুলিবিদ্ধ হয়েছেন ব্রিটিশের বন্দুকেতে। একজন আরএসএস বিজেপির নেতার নাম বলতে পারবেন? আমি এই সন্ধ্যায় আরো উষ্ণতা বাড়াচ্ছি না। আমার তিনজনকে একই প্রশ্ন, একদিকে প্রবীর, একদিকে মাঝি দেবজ্যোতি সিংহ রায়, বিজেপি জেলার নেতা। আমি আসবো। আপনি হচ্ছে সোমনাথ মন্ডল, আমি গুলিয়ে যাচ্ছি মায়ের মধ্যে। আমার তিনজনকে একই প্রশ্ন, যে বিশ্ববিদ্যালয় উপাচার্য যে সাবজেক্টে ছিলাম, আলোচনা ওটাও গুরুত্বপূর্ণ। একটা উপাচার্য মঞ্চে কোনো মন্ত্রীকে প্রণাম করতে চায়, দুজন পলিটিক্যাল পার্টি, একজন বামফ্রন্ট, একজন বিজেপি, আপনারা এটাকে কন্ডেম করছেন না কন্ডেম করছেন না? অবশ্যই আমরা এটা কন্দন করছি। আমরা তো বলছি যে এই স্থাবক দিয়ে এবং আজকের যে শাসক দল, এই শাসক দল সব জায়গায়, শুধুমাত্র এই ইউনিভার্সিটি নয়, সমস্ত জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে আজকে তো পুরো শিক্ষা ব্যবস্থা আজকে জলাঞ্জলি হয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি স্ট্যান্ড কি? বিজেপি স্ট্যান্ড, এই স্থাবক সরকার যতদিন না যাবে পশ্চিমবঙ্গে, এই ঘটনা যেটা ঘটেছে, পায়ে হাত দিয়ে প্রণাম করার ইচ্ছা প্রকাশ, এখানে বিজেপির কি ভূমিকা? অবশ্যই নিন্দনীয় ব্যাপার, এটা অবশ্যই নিন্দনীয় ব্যাপার, এবং এটা করতে পারেন না উনি, উনি করতে পারেন না। এটা একটা শিক্ষাঙ্গনের মধ্যে এরকম একদম মানে খালি চোখের সাদা দাগের পলিটিক্স উনি করতে পারেন না, এটা আমরা বেশ বুঝি। বেশ। আপনারা দেখেছেন, আমরা প্রথম থেকে, একদম এই ঘটনা ঘটার প্রথম থেকে আমরা এর নিন্দা করেছি, এবং শুধু নিন্দা করিনি, আমরা এই ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যে আমরা প্রেস রিলিজ দিয়েছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, এবং সেই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই নাসকোয়াটার মোড়ে এই প্রশাসনিক ভবনের সামনে আজকে আমরা প্রতিবাদ সভা করেছি। আপনার সোমনাথ, আমরা প্রথমেই বলেছি, এই যে ন্যাক্কারজনক ঘটনা শুধু আমরা ছাত্র হিসেবে তা নয়, ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সবার কাছে অপমান। এরপরে আমরা এটুকু বলতে চাই যে আরএসএস এর প্রেসক্রিপশনে, মমতা ব্যানার্জির কথায় যদি আরএসএস এর গণেশ এখানে আরএসএস এর প্রেসক্রিপশন বাস্তবায়িত করতে যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসএফআই ততদিন রাস্তায় থাকবে, পথে থাকবে। এই প্রেসক্রিপশন আমরা বাস্তবায়িত হতে দেব না। প্রত্যেকে অভিনন্দন রইল। গরমাগরম শুরু হয়ে গেছে, চায়ের কাপে তুফান উঠে গেছে। ছিলাম অধ্যাপক শঙ্কর কুমার নাথ, ভাইস চ্যান্সেলর, তিনি এক রাজ্যের মন্ত্রীকে প্রণাম করার ইচ্ছা প্রকাশ করেন। সোমনাথ মন্ডলকে আমার শুভেচ্ছা অভিনন্দন। দেবজ্যোতি সিংহ রায় বিজেপির নেতা পূর্ব বর্ধমান জেলা, তাকেও অভিনন্দন। প্রবীর ভৌমিক, তিনি এসএফআই জেলার সভাপতি, তাকে অভিনন্দন। আগামী দিনে और भी कुछ बाकी है, अभी টেলার শুরু হওয়া। আর রাস্তায় আমরা আগেও ছিলাম, এখনো আছি, থাকবো। কিন্তু যে ঘটনা ঘটেছে দৃশ্যমান, যা বহমান পরিস্থিতি অত্যন্ত ম্লান করেছে আমার হৃদয়কে, আপনার হৃদয়কে, ওর হৃদয়কে। তাই একজন যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস স্মৃতিবিজড়িত সুকুমার সেন থেকে শুরু করে রমানঞ্জন মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রতিটি যশা তাদের সুনাম দেশে বিদেশে আছে, তা কেন হলো? হু ইজ দ্য রেসপন্সিবল? এই প্রশ্ন আমি করি। তাই উত্তর আমি চাইছি না, প্রশ্ন করলাম। এটা কি এটা যেটা করেছেন, এটা কি ভালো ভাইস চ্যান্সেলর দেবেন? যদি মনে হয় আমার এই ডিবেটের শোনার পরে যদি স্বতঃপ্রণোদিত উদ্যোগে কোনো মামলা আপনি করতে চান, অলওয়েজ ওয়েলকাম। দ্য কোয়ারি সবসময় এই ধরনের প্রস্তুত। সংগ্রামের লড়াইয়ের ক্ষেত্রে আমি হক কথা বলবো। আমার চিত্র সঙ্গে সমীর দফাদার, একদিকে ঐন্দ্রিলা ব্যানার্জি, নার্স কোয়ার্টার মোড়, বর্ধমান। নমস্কার।